সুপ্রিয় দর্শক, শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান লেট এডিশন। সঙ্গে আছি আমি মাহমুদ আল ফয়সাল। দর্শক, আজকে আমাদের আলোচ্য বিষয় তেপান্তরের অবদান। যে যেখানে আছি কিংবা থাকি, সবার চিন্তা চেতনায় দেশ, মা ও পরিবার। এই পরিবার থেকে দূর দূরান্তে থেকেও অনেকে দেশের প্রতি বিশেষ অবদান রাখেন। তেমনি একজন মানুষ আজ আমাদের অতিথি। আসুন তার সঙ্গে পরিচিত হই। আমাদের সঙ্গে রয়েছেন প্রবাসী সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী, যিনি সুদূর আমেরিকায় বসে দেশের রাজনীতি, গণতন্ত্র, মানবাধিকার ও গণমাধ্যমের জন্য কাজ করেছেন। আপনাকে আমাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা সার্বিকভাবে আজকে বিষয়বস্তু যেহেতু তেপান্তরের অবদান, আপনি সুদূর আমেরিকায় ছিলেন, দেশ এবং পরিবার থেকে আপনি বিচ্ছিন্ন ছিলেন, মানে অনেক দূরে অবস্থান করার কারণে দেশে ফিরতে পারতেন না নানান প্রতিবন্ধকতার কারণে। তো দেশ এবং জাতির জন্য আপনি ওই অবস্থায়ও অবদান রেখেছেন। কিসে আপনি উদ্বুদ্ধ ছিলেন? প্রথমত হলো ধন্যবাদ আপনাকে এবং এসসিটিভির দর্শক শ্রোতাদেরকে যে আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্যে। এবং আপনি নিজেও একজন সাংবাদিক, সাংবাদিকতাই আসলে মূলত এটাই আমার ধ্যান জ্ঞান। যদিও আমি মাঝখানে নানা কাজ করেছি। আমি কিছুদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজ করেছি, বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে। কিছুদিন আমি ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করেছি। তারপরে এখন আমি অন্য কাজও করছি। আমি একটি ওয়াশিংটন ভিত্তিক একটি নন প্রফিট রাইটস অর্গানাইজেশন রাইট টু ফ্রিডমে কাজ করছি নির্বাহী পরিচালক হিসেবে, যেটা লিড করছেন আমাদের ফর্মার ইউএস অ্যাম্বাসেডর উইলিয়াম বি মাইলাম, জন ড্যানিয়েল ওনারা আছেন বোর্ডে। তো আমার মূলত হলো যে আমি চিন্তা করি যে বাংলাদেশে যখন খুব খারাপ অবস্থা বিরাজ করছিল, যখন বাংলাদেশে মানুষ কথা বলতে পারছিলেন না এবং লিখতে পারছিলেন না, আপনারা যারা কথা বলতেন তারা পারছিলেন না, তখন আমাকে মনে হলো যে না, আমার এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মটিকে আমাকে ব্যবহার করতে হবে এবং সর্বতোভাবে অ্যাজ বেস্ট এজ আই ক্যান, যতটুকু সম্ভব। তো সেই ধারণার থেকেই আমি আসলে প্রথমে আমি জাতিসংঘের সাংবাদিকতা শুরু করি। জাতিসংঘে এর আগেও করেছি, আপনি জানেন যে আনগাতে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে আমি এর আগেও বহুবার গিয়েছি, এর আগের সরকারের সময়ও গিয়েছি। তখন থেকে আমার টার্গেট ছিল যে আমি যখন একবার ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে যাই, তখন আমি প্রেস ব্রিফিং রুমে গিয়েছিলাম। তখন আমার জানার ইচ্ছে ছিল যে এটা কি রেগুলার করা যায় কিনা। পরে দেখলাম যে না, এখানে রেসিডেন্ট করেসপন্ডেন্ট আছে, বড় বড় আউটলেট, যদিও তারা তাদের সুবিধা দিয়ে থাকে, বেতন ভাতা দিয়ে থাকে। তখন আমি যখন চিন্তা করলাম যে আমি যখন দেশান্তরী হয়ে গেলাম, তখন আমি চাইলাম যে আমার সময়টিকে সাংবাদিকতার ক্ষেত্রে কাজে লাগানোর ক্ষেত্রে। মাঝখানে ভাই আমি কিছুদিন লন্ডনে ছিলাম এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিপোর্টার হিসেবে সানডে টাইমস এবং দি টাইমস নিউজ পেপারে কাজ করেছি। তো আমি আমার এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি। তারপরে আমি আমেরিকাতেই আমি আমি দুই জায়গারই রেসিডেন্ট, কোথাও সিটিজেন নই। তো এত মূলত সাংবাদিকতাই এটাই না। কিন্তু যে বিষয়টি আপনি পরিবার থেকে দেশ থেকে দূরে যাওয়ার পর কোন বিষয়টি আপনাকে অধিক উদ্বুদ্ধ করলো? মানে এই যে দেশের জন্য কাজ করবার, মানুষের জন্য অবদান রাখবার, গণতন্ত্রের পক্ষে, গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে এই অবদানটা কি থেকে আপনি উদ্বুদ্ধ হলেন? যেটা বললাম যে মানুষের, যখন দেখলাম মানুষ অধিকার বঞ্চিত এবং কোনোভাবে মানুষ তার অধিকারকে এক্সপ্রেস করতে পারছে না, এবং যারা এক্সপ্রেস করছে তাদের উপর নির্যাতনের খড়গ নেমে আসছে। তো এখন আমাদের তো কোথাও না কোথাও আমাদেরকে দাঁড়াতে হবে, কোথাও না কোথাও আমাদের এই বিষয়গুলোকে অ্যাড্রেস করতে হবে এবং সারা দুনিয়াকে জানান দিতে হবে যে বাংলাদেশে এই ঘটনাগুলি ঘটছে। আমি দেখেছি, আমি যখন প্রথম অবস্থায় গিয়েছি, আমি দেখেছি যে পৃথিবীর বিভিন্ন দেশের প্রবলেমগুলি সেখানে অ্যাড্রেস করা হচ্ছে, নির্যাতনগুলো সেখানে তোলা হচ্ছে, যে সমস্ত সমস্যা আছে সেগুলো তুলে ধরা হচ্ছে। এই জন্য আমার কাছে মনে হলো যে না, আমি কেন বাংলাদেশকে সেখানে নিয়ে যাব না, অথবা বাংলাদেশের বিষয়টি অ্যাড্রেস করব না। তো সেইটা একটা দিক। আরেকটা দিক হলো যে এটা মানে সাংবাদিকতার দৃষ্টিভঙ্গি থেকেও যে আমি চেয়েছি যে আমার হাইয়েস্ট এফোর্টটি দিতে, রিপোর্টিং এর ক্ষেত্রে বলেন, ইন্টারভিউ গ্রহণের ক্ষেত্রে বলেন, সেটার অংশ হিসেবেই সেটা করা। আরেকটি বিষয়, আপনি তো ঝুঁকি নিয়ে গেছেন এবং ঝুঁকির মধ্যে ছিলেন। তো আমাদের জানা মতে আপনার কাছে মানে ভয়ভীতিও ছিল, আবার প্রলোভনও ছিল। এই দুইটা বিষয়ই আপনার কাছে ছিল। এই যে প্রতিকূলতা কিংবা প্রলোভন, এই বিষয়টাকে আপনি এখন কিভাবে মূল্যায়ন করবেন? না, প্রথমত হলো এই যে মানুষের যে ভালোবাসা, আমি যদি প্রলোভনের ফাঁদে পা দিতাম তাহলে মানুষ আমাকে একটা বিট্রেয়ার হিসেবে ভাবতো, মনে করতো যে আমি কোনো কিছু
পাবার জন্য এসব আমি করেছেন। এসব করছি। তো সেই জন্য আমি মনে করছি আমি আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে লোভ সংবরণ করার মতো সক্ষমতা আমাকে দিয়েছিলেন। তো এবং আমি সেটা করতে পেরেছি এবং আমার সামনে এটাই ছিল যে আমার যে নো ম্যাটার হোয়াট বাংলাদেশের ডেমোক্রেসির পথে ফিরতেই হবে, বাংলাদেশ অ্যাকাউন্টেবিলিটির পথে ফিরতেই হবে, মুক্ত মত অবারিত হতেই হবে। তার চেয়ে আমি বলে রাখি এই প্রসঙ্গে যে আমরা যারা বাইরে ছিলাম, হ্যাঁ আমাদের পরিবার এখানে বিপর্যয়ের মধ্যে ছিল, নানা রকম সমস্যা তৈরি হয়েছে, কিন্তু আমরা নিজেরা একটা সুবিধাজনক অবস্থানে ছিলাম। আমাদের ব্যক্তিগত জীবনটা এতটা রিস্কি ছিল না সেখানে। কিন্তু বাংলাদেশে থেকে যারা করেছেন আমি তাদেরকে ট্রিবিউট দিতে চাই, তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। ছাত্র জনতার যে রক্ত সেটা তো আছেই, যে রক্তের মধ্য দিয়ে যে আমাদের যে বিপ্লব সাধিত হয়েছে, তাদের যে স্যাক্রিফাইস, এটা তো কোনো স্যাক্রিফাইসের সাথে তুলনা চলে না। এখন আসেন মুক্ত মত প্রকাশের ক্ষেত্রে বাংলাদেশে থেকে কিন্তু অনেকে করেছেন, তারা বাংলাদেশে থেকেছেন, নির্যাতনের শিকার হয়েছেন। আজকে আমাকে কয়েকটা নাম বলতে দিতে হবে এবং বলতেই হবে। যেমন আপনার নিশ্চয়ই মনে আছে শহীদুল আলম, বা টাইম ম্যাগাজিনের পার্সন অফ দ্য ইয়ার যিনি 2018-এ, তাকে 107 দিন কারাগারে থাকতে হয়েছে, রাতের অন্ধকারে তাকে তুলে নেওয়া হয়েছে, চোখ বেঁধে তাকে গুম করে ফেলা হবে। তো সেখানেও আমরা আবার বিশ্ব জনমত তৈরি করেছি, অনেক নোবেল লরিয়েট, তারপরে হলিউড স্টার, তারা পর্যন্ত তার মুক্তির জন্য সেখানে সোচ্চার হয়েছেন। আমরা সেটা করতে পেরেছি, সেখানেও আমার একটা ভূমিকা রাখার সুযোগ হয়েছে। তারপরে এটাকে কোঅর্ডিনেট করার ক্ষেত্রে বা ইন্টারন্যাশনাল অ্যাটেনশন ড্র করার ক্ষেত্রে মাহমুদুর রহমান, আপনি নিশ্চয়ই মনে আছে, তাকে রক্তাক্ত হতে হয়েছে, আমাদের সম্পাদক, তাকে কোর্টের বারান্দায় কিভাবে রক্তাক্ত হতে হয়েছে, এবং তিনি এই বিচারের নামে যে প্রহসন সেটি চোখে আঙ্গুল দিয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে দেখিয়ে দিয়েছেন। সুতরাং তাদের সেই সাহসী। তারপরে আমরা দেখেছি আপনার মুশতাককে কারাগারে জীবন দিতে হয়েছে, সাগর রুনির মতো সাংবাদিক দম্পতিকে তাদের বেডরুমে তাদেরকে জীবন দিতে হয়েছে, রোজিনাকে তাকে হেনস্থার শিকার হতে হয়েছে, কিশোরকে করতে হয়েছে। আমরা যদি এই তালিকা অনেক দীর্ঘ, মানে এটা বলে শেষ করা যাবে না। এবং এই সর্বশেষ এই আন্দোলনে যেভাবে আমাদের প্রায় 4 জন সহকর্মী সাংবাদিক তাদের জীবন বিলিয়ে দিতে হয়েছে। এবং আপনি জানবেন যে বাংলাদেশ মুক্ত মত প্রকাশের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কিন্তু আপনার আফগানিস্তানেরও নিচে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স যে ইন্ডিকেশন, যে ইন্ডিকেটর, তারা কিন্তু প্রতি বছরই প্রায় 5 ধাপ 10 ধাপ করে বাংলাদেশ পেছাচ্ছিল। মুক্তমত বলতে কিছু ছিল না, কিছু ছিল প্রপাগান্ডা মেশিন, সরকারের পক্ষে তারা সার্ভ করত। সুতরাং আমি মনে করি যে, এবং বাইরে থেকে আরো অনেকেই করেছেন, বিশেষ করে ইউটিউবের মাধ্যমে আমি বলবো যে একটা বিপ্লব সাধিত। আমি তো ধরেন জার্নালিজমের একটা পার্ট করেছি, কিন্তু অনেকে কিন্তু ভূমিকা রেখেছে মানুষকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে। কয়েকটা নাম যেমন বলতেই হয়, পিনাকি ভট্টাচার্য, আপনার ইলিয়াস, কনক সারোয়ারকে কিন্তু তার বোনকে, তাকেও হেনস্থা করতে হয়েছে, তাকে 9 দিন রিমান্ডে থাকতে হয়েছে, তার বোনকে মামলার শিকার হতে হয়েছে, তাকেও রিমান্ডে থাকতে হয়েছে। তাসনিম খলিল, নেত্র নিউজের খুবই ভালো ইনভেস্টিগেটিভ, তার মাকেও হেনস্থার শিকার হতে হয়েছে। আপনার জুলকার নাইন সাহের, ভেরি গুড ইনভেস্টিগেটিভ রিপোর্টার, তাকে আপনার শাহেদ আলম, মনির হায়দার, অনেকেই কিন্তু মানে তারা এই মানে বাইরের থেকে তারা এটা একটা মানে তারা জনমত তৈরিতে বা মানুষকে সাহস যোগানোর ক্ষেত্রে তারা এটি কাজ করেছেন। আমার ধরেন যে সাংবাদিকতার যে বিষয়টুকু, সেটি নিয়ে আমার কাজ করার সুযোগ হয়েছে। আপনার কাছ থেকে জানবো যে বাংলাদেশ ইস্যু নিয়ে আপনি বারবার প্রশ্ন করতেন, সেখানে শুধু বাংলাদেশের আপনি ধরেন প্রতিনিধিত্ব করছেন, কিন্তু অন্য অনেক দেশের সাংবাদিকরা সেখানে রয়েছেন, তাদের প্রতিক্রিয়াটা কি হতো? যে আপনি যখন মানে ওনারা কিভাবে দেখতেন যে আপনি যখন বাংলাদেশ ইস্যু নিয়ে বারবার প্রশ্ন করেন? প্রথমত হলো আমি অনেক সাপোর্ট পেয়েছি। বাংলাদেশ যেহেতু ভালনারেবল, বাংলাদেশ সবাই জানে বাংলাদেশের ডেমোক্রেসি হুমকির মুখে, রাতের অন্ধকারে ইলেকশন হয়েছে, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, গুম হচ্ছে, খুন হচ্ছে, যে কারণে ইউএস স্যাংশন এসছে। র্যাব অ্যান্ড টপ 6 অফিসিয়ালস আপনি জানেন 2021 সালে, তারপরে ভিসা নীতি আসছে। কিন্তু বাংলাদেশ এমনিতে একটা, এর প্রথম দিকে যখন আমি করেছি অতটা বাংলাদেশ ফোকাল পয়েন্টে ছিল না, কিন্তু তারপরে বাংলাদেশ ফোকাসে ছিল, একটা সাবজেক্ট ম্যাটার হিসেবে বাংলাদেশ। আপনারা হয়তো দেখছেন যে স্পোক্স পারসন রিপ্লাই দিচ্ছে। স্পোক্স পারসন আপনিও ভালো জানেন, সে তো আর পলিসি মেকার না, তার সামনে যেই রিড আউটটি আছে সে সেটাই পড়ছে। অনেকে বলেন যে কি উত্তর বারবার দিচ্ছে, এটাও হয়েছে, কারণ সে তার পলিসির ভেতর দিয়ে তাকে করতে হচ্ছে। কিন্তু যেটা করলে যেটা হয় সেটা হলো পলিসিতে নড়াচড়া হয়, অ্যাটেনশন ড্র হয়, তখন সবাই এঙ্গেজড হয়, ও হোয়াটস গোয়িং অন, কি হচ্ছে, এটা আমাদেরকে দেখতে হবে। তো সেইটার ক্ষেত্রে ধরেন ভূমিকা রাখার সুযোগ হয়েছে। এই প্রশ্নগুলোর ক্ষেত্রে সেটা পাবলিক এবং প্রাইভেটলি আমরা অনেক কাজ
আমাদেরকে করতে হয়েছে, হয়তো পাবলিক ডোমেইনে বলা যাবে না, বাট গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে, মানবাধিকার রক্ষার ক্ষেত্রে, মুক্ত মত প্রতিষ্ঠার ক্ষেত্রে যতগুলো এভিনিউ আছে আমরা বেস্ট ইউটিলাইজ করেছি, সেটা আমি দাবি করতেই পারি। আপনাদের প্রত্যেকের সঙ্গে তো আপনারও ব্যক্তিগত পর্যায়ে আলোচনা হতো, তারা বাংলাদেশকে নিয়ে তাদের অভিব্যক্তিটা কি ছিল? না, তারা যেমন এখন যে অভিব্যক্তি, এখনকার দিয়ে শুরু করি, অনেকে বলছে ও তোমাদের সরকার প্রধান প্রফেসর ইউনুস, ও হোয়াট এ গ্রেট পারসন হি ইজ, কি মানে ইন্টারন্যাশনালি ব্যাংকার অফ দি পুয়ার, তার যে মাইক্রো ক্রেডিট পায়োনিয়ার, মানুষ প্রফেসর ইউনুস বলার সাথে সাথে 2 লাইন বলে। আর এর আগে যখন শেখ হাসিনা যারা চিনতো, ও মাই গড সাচ এ লেডি, মানে সবাই খুব মানে নেগেটিভ চোখে দেখতো, হোয়াট এন অটোক্র্যাট, এইভাবে মানুষ চিত্রিত কিন্তু করতো। প্রচারণায় তার ব্যাপারে সাবেক প্রধানমন্ত্রী অর্থাৎ পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারে যখন ইন্টারন্যাশনালি বলা হতো যে সে রোল মডেল বা বিশ্বে নানান মানে উদ্ভাবনী বিষয়ের প্রাণ কেন্দ্রে তার অবস্থান, সেই বিষয়গুলো এটা ছিল বাংলাদেশের প্রপাগান্ডা মেশিনের প্রপাগান্ডা। যেমন আপনি জানবেন, এটা কিন্তু ইন্টারন্যাশনাল, আপনি যদি নিউ ইয়র্ক টাইমস দেখেন, ওয়াশিংটন পোস্ট দেখেন, CNN দেখেন, ইভেন তার ইন্টারভিউ যদি আপনি দেখেন, আপনার খ্রিস্টান আমানপুরের সাথে যে ইন্টারভিউ, সেও বলেছে ওয়াই ও মাই গড হোয়াট টাইপ অফ লেডি শি ইজ, মানে সে রীতিমতো তার সাথে ঝগড়া করছে। মানে এটা কোনো মানে যে কোনো সেন্সেবল লোক দেখলে বুঝবে, এবং তার কোনো কথাবার্তার কোনো বালাই নাই, যেভাবে বাংলায় বলে। ইংরেজি সম্পর্কে তার জ্ঞান আপনিও ভালো জানেন, বিদেশি ভাষা জানতে হবে, এটা আমি দোষের কিছু না, কিন্তু যে ভাষায় সে তাকে মনে করছে যে এখানে বোধহয় সে এইখানে যেভাবে সে সাংবাদিকদের, মানে রিয়েল সাংবাদিকদের, স্থাপকদের না, যেভাবে সে ধমকাতো, সে ওইভাবেই ধমক দেওয়ার চেষ্টা করছে। সুতরাং মিডিয়ার ক্ষেত্রে তাদের কোনো মানে সবসময় বাংলাদেশ একটা অথরিটেরিয়ান কান্ট্রি, এটা কিন্তু মিডিয়ার টাইটেলই ছিল, এবং অথরিটেরিয়ান কে শেখ হাসিনা এইভাবেই ছিল। আপনি দেখবেন তাকে সংবাদ মাধ্যমের শত্রু হিসাবে ঘোষণা করেছে আপনার রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, যে কতজন সরকার প্রধান সংবাদ মাধ্যমের শত্রু, 13 জনের মধ্যে শেখ হাসিনা অন্যতম। তারপরে সবগুলো সূচকে বাংলাদেশকে যেভাবে করা হয়েছে, রিফ্লেক্ট করা হয়েছে। এবং আপনি দেখবেন যে সরকার যেটি করেছে, তারা মিথ্যা লেখকের নামে প্রায় 1200টি আর্টিকেল বিদেশি নামে, যেহেতু মানুষ প্রলুব্ধ হবে, সিআরআই এবং এই সমস্ত দুর্বৃত্তরা তারা ছেপেছে। এটা নিয়েও কিন্তু এএফপি একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেছে, আপনাদের জানবা থাকার কথা, যে এদের কোনো অস্তিত্ব নাই লেখকদের, কিন্তু বাংলাদেশের স্বনামধন্য পত্রিকারা মানে সেটা একেবারেই মুদ্রিত হয়েছে এবং অনুবাদ সহ, হ্যাঁ, অনুবাদ ইংরেজিতে ছাপছে, বাংলায় ছাপছে, অনেকে ছাপতে বাধ্য হয়েছে যেহেতু গোয়েন্দা সংস্থা থেকে সরবরাহ করা হয়েছে, সেটি কিন্তু হয়েছে। তো জি বলুন। জি, তো বাংলাদেশকে যে পজিটিভলি মানে পোর্ট্রেট করার মতো মানে কোনো কিছুই ছিল না। একটা জিনিস ছিল, সেটা হলো রোহিঙ্গাদের পুনর্বাসনের ক্ষেত্রে, জায়গা দেওয়ার ক্ষেত্রে। এটিও কিন্তু প্রথম দিন আপনার নিশ্চয়ই মনে আছে, আমি প্রথম, আমাদের আরো অন্যান্য কলিগরা আমাকে সাপ্লিমেন্ট করেছে, যখন শেখ হাসিনা অর্ডার দিয়েছে রোহিঙ্গারা যখন প্রথম আসবে 2018-এ, তখন বিজেপি প্রধানকে গুলি করার নির্দেশ দিয়েছিল, যারা যাতে কোনোভাবে ঢুকতে না পারে। তারপরে দেশে এক ধরনের জনমত তৈরি হয় এবং যুক্তরাষ্ট্র থেকে চাপ আসে। তখন আমি জিজ্ঞেস করেছিলাম, হিদার নোয়ার্ড ছিলেন তখন সেক্রেটারি, প্রেসিডেন্ট ট্রাম্প তখন প্রেসিডেন্ট ছিলেন, যে তোমরা বাংলাদেশকে বলবা কিনা, কারণ এত হাজার হাজার জনতার এদিক দিয়ে গুলির তাড়া খেয়ে আসতেছে, এইদিকে গুলির মুখোমুখি, সুতরাং তাদেরকে বাংলাদেশ আশ্রয়, এই সমস্ত এরা যাবে কোথায়? তখন তারা আর্জ করেছে, কল করেছে আশ্রয় দেওয়ার জন্য, এবং কমিউনিটি বলেছে যে আমরা তাদেরকে, এবং সরকার বাধ্য হয়েছে, যদিও সরকার এটাকে কেস করার চেষ্টা করেছে, মানে তৎকালীন সরকার শেখ হাসিনা, যে আমরা, কিন্তু সেটা চাপের কারণে তাদেরকে দিতে বাধ্য হয়েছে। আপনি স্টেট ডিপার্টমেন্ট, এবং শুধু বাংলাদেশ না, আপনি জানবেন শ্রীলঙ্কা নিয়ে, আমি মানে শ্রীলঙ্কায়ও কিন্তু আমাকে নিয়ে আমি কিছুটা বিতর্কিত, যারা রাজা পাকসে সরকার যারা পালিয়েছে, কারণ তাদের এই বিষয়টা হাইলাইট করেছে। ইন্ডিয়াতে তো আমি ব্যাপক বিতর্কিত, আপনি দেখবেন অর্ণব গোস্বামী আমাকে নিয়ে তো 1 ঘন্টার অনুষ্ঠান বানিয়ে ফেলেছে। কারণ হচ্ছে কি, যেমন সেটাও ডেমোক্রেসির ক্ষেত্রে, আপনি প্রধান বিরোধী দল কংগ্রেস, আপনি লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে। তো আপনার ইলেকশনের ক্ষেত্রে আপনি কংগ্রেসের হিসাব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছেন, তো ওরা নির্বাচনী প্রচারণা কিভাবে চালাবে? তা আমি এটা রেইজ করেছি বলে, আপনি শুধু আমার রিপোর্ট করা হয় না, ইউএস অ্যাম্বাসেডর যিনি নয়াদিল্লিতে, তাকে সমন করা হয়েছে, আপনি নিশ্চয়ই জানেন, এবং অল দ্য রাইট উইং মিডিয়া দে কেম আফটার মি, মানে আমার পেছনে সবাই, যে এই সেই হুইজ সে সাংবাদিক, সে বাংলাদেশি পলাতক, এইটা ওইটা বলে নানা রকম প্রচার হতো। আমার কথা হলো, তো ইন্ডিয়ানরাও তো, ইন্ডিয়ান সাংবাদিক যেমন বাংলাদেশ নিয়ে পিটিআই প্রশ্ন তুলতেছে, কোন বাংলাদেশি মিডিয়া বলে নাই যে ইন্ডিয়ান সাংবাদিক কেন এই প্রশ্নটি করছে, বা পাকিস্তানি সাংবাদিক কেন প্রশ্নটি করছে বাংলাদেশ এই
বাংলাদেশের বিষয়ে। তো আমি ইন্ডিয়ার বিষয়ে প্রশ্ন করতে পারবো না, যেখানে হুমকির মুখে কেজরিওয়ালকে যখন গ্রেফতার করা হয়েছে, দিল্লির চিফ মিনিস্টার, আমি তখন তোমাদের কনসার্ন আছে কিনা, তারা অবশ্যই বলেছে যে আমাদের উদ্বেগ আছে, এবং এটা কিন্তু খুব কঠিন একটা মেসেজ ছিল। যদিও তারা প্রিপেয়ার ছিল, হয়তো আমি প্রশ্ন না করলে হয়তো তারা অন্য কোনো ফরম্যাটে এটা বলতো, কিন্তু তারা একটা বিশাল বড় একটা স্টেটমেন্ট পড়েছে আমার প্রশ্নের জবাবে, যার কারণে ইন্ডিয়াতে আমি ধরেন একটা মানে একটা আসামির মতো হয়ে গেলাম। যদিও রাহুল গান্ধী আর অল আদার্স, আমি তাদের জি তারা যেটা করেছে আমি অ্যাপ্রিসিয়েটের জন্য, মানে আমি যেটা ঘটেছে সেটা বলার চেষ্টা করেছি এবং উত্তরটা জানার চেষ্টা করেছি। জি আরেকটু জানবো, সেটা হচ্ছে স্টেট ডিপার্টমেন্টে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সার্বিক গণমাধ্যম, যে মুক্ত স্বাধীনতার যে বিষয়টি আপনি বললেন, এটি নিয়ে যখন একই প্রশ্ন বা একটু এদিক ওদিক করে আপনি প্রতিদিন করতেন, স্টেট ডিপার্টমেন্ট কি কখনো বিরক্ত হয়েছে? এটা কোনো, আপনি যদি তাদের প্রসিডিংস দেখেন, ওইখানে তো রীতিমতো ঝগড়া হয়। আমি তো তাও একটা মানে কিছুটা বাংলাদেশি নেচার তো আমার মধ্যে আছে, তারপরও ধরেন আমরা এই সমস্ত ওয়ার্ড ইউজ করি, হোয়াট ননসেন্স ইউ আর ডুইং। তো ধরেন এই সমস্ত অন্যান্য আপনি দেখবেন ফিলিস্তিনের ক্ষেত্রে আপনি দেখবেন যে কি ধরনের প্রশ্ন করা হয়, যে তোমরা এটা নিয়ে খেলা করছো কিনা, মস্করা করো কিনা, অন্যরা বলে মানে। তো সুতরাং এটা কখনোই, এটাই হচ্ছে বিউটি অফ আমেরিকা, যে ডেমোক্রেসির যে চর্চা। প্রেসিডেন্ট ট্রাম্প যখন পোডিয়ামে দাঁড়িয়েছে প্রেস কনফারেন্সে, হাফিংটন পোস্টের রিপোর্টার দত্ত তাকে প্রশ্ন করছে, হেই মিস্টার প্রেসিডেন্ট, তুমি যে এই পোডিয়ামে দাঁড়িয়ে যে প্রতিদিন এতগুলা মিথ্যা কথা বলো, তোমার কোনো রিগ্রেট নাই, তোমার কোনো লজ্জা নাই? তো তার কারণে তো তাকে মানে তার ক্রেডেনশিয়াল কেড়ে নেওয়া হয় নাই বা তাকে বন্ধ করা হয় নাই। যদিও জিম অ্যাকস্টার ক্রেডেনশিয়াল কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু 24 ঘন্টার মধ্যে তার ক্রেডেনশিয়াল ফেরত দিতে হয়েছিল। তো সেটাই মানে প্রেসিডেন্টকে যা খুশি বলা যায়। আমি নিজেও প্রেসিডেন্টকে কভার করেছি বাইরে, আমি এই প্রেসিডেন্টের কথা বলছি না, ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন আমি তখন G20 সামিটে বার্লিনে তাকে কভার করেছি, এবং লন্ডনে তার মিডিয়া টিমের হয়, মানে মিডিয়া টিম বলতে তারা ফ্যাসিলিটেট করে, তার মানে যে তারা পয়সা দিয়ে নিয়ে যায় তা না, বাট তারা সব ধরনের ফ্যাসিলিটি প্রোভাইড করে, যেহেতু প্রেসিডেন্টকে অ্যাকম্পানি করতে হয়, তার আইটিনারি ফলো করতে হয়, এবং সিকিউরিটি সবকিছুই তারা করে, হোটেল টোটেল সবই তারা করে। তো সেখানে আমি যত না বেশি প্রেসিডেন্ট ট্রাম্পের কর্মসূচি কভার করেছি, তার চেয়ে বেশি করেছি তার সমালোচনা, বিক্ষোভ, বেলুন, এই সমস্ত বিষয়। আমাকে কেউ জিজ্ঞেস করে নাই যে তুমি কেন প্রেসিডেন্টের সাথে এসে তার খারাপ দিকগুলো, মানে যেগুলি তার এগেনস্টে হচ্ছে, সেটা কভার করছে। তো সেটাই হচ্ছে সাংবাদিকতার জায়গাটা, হচ্ছে এইখানে যে আপনি মানে স্থাবক হওয়ার দরকার নেই, আপনার রিয়েলটা বললেই হলো। আবার ফেক নিউজও যাতে আমি প্রচার না করি, যা ঘটে নাই। আমি সবচেয়ে বেশি খেয়াল রাখতাম, আপনি দেখবেন আমি প্রত্যেকটা প্রেস ব্রিফিংয়ে আমি তো প্রশ্ন করছি, আমি নোট নিচ্ছি অথবা ভিডিও নিচ্ছি, তারপরেও আমি ট্রান্সক্রিপ্ট ডিস্ট্রিবিউশন পর্যন্ত ওয়েট করতাম রিপোর্ট ছাড়ার আগে, যে যখন প্রত্যেকটা প্রেস কনফারেন্সে ইউএন বলেন, স্টেট ডিপার্টমেন্ট বলেন, হোয়াইট হাউস বলেন, উইদিন 2-3 আওয়ার্স আপনি পুরো ট্রান্সক্রিপ্ট পেয়ে যাবেন, ভিডিও অ্যান্ড অডিও। তখন আমি মিলিয়ে দেখতাম যাতে কোনো একটা শব্দ যাতে আমি টুইস্ট না করি, যেটা বলে নাই সেটা যাতে আমি না ঢুকাই, সে ব্যাপারে আমিও খুব সচেতন থাকতাম। তারপরেও বাংলাদেশের স্থাবক মিডিয়া আমার প্রতি সুবিচার করেন। আপনি স্থাবক মিডিয়ার কথা বলছেন, এবং আপনি বলছেন সেটা হচ্ছে যে মেশিনে সৃষ্টি করা হতো। আপনি বলেছেন যে 1200 আর্টিকেল বিভিন্ন ব্যক্তির নামে, যাদের কোনো অস্তিত্ব নাই, কিন্তু বাংলাদেশে চাটুকাররা, তোষামতকারীরা নানানভাবে তোষামত করে ব্যক্তিগত বেনিফিট নিত, কেউ কেউ প্লট নিয়েছে। এই বিষয়টা আপনি কি বলবেন? না শুনেন, এটাই হলো পৃথিবীর একটা অদ্ভুত জায়গা বাংলাদেশে। মানে বাংলাদেশে একটা সংস্কৃতি গড়ে উঠেছে, এটা সব জায়গায় মানুষের মধ্যে সবাই একটু প্রিভিলাইজ থাকতে চায়, এটা একটা অদ্ভুত সংস্কৃতি, একটু মানে একটু আলাদা, একটু ক্ষমতা দেখানো, এই যে একটা কালচার। আর সাংবাদিক শ্রেণীর মধ্যেও এটা শেখ হাসিনা এই সাংবাদিক শ্রেণীকে লোভী, অসৎ এবং এই লুটেরা বানিয়েছে শেখ হাসিনা তার আশকারা পেয়ে। তো তারা মনে করেছে, যখন একজন দেখেছে যে না সে তো, আপনি তো প্লট বললেন, এরা শত শত কোটি টাকার মালিক হয়েছে সাংবাদিকতার আড়ালে। দে আর নট সাংবাদিক, দে আর লুটেরা। এটা প্রথমত এই জায়গাতে আসতে হবে। তারা বলছে সাংবাদিক, পরিচয় তাদের সাংবাদিক, কিন্তু তারা লুটেরা। হাজার হাজার শত শত কোটি টাকা তারা লুট করেছে সাংবাদিকতার নাম দিয়ে। তো তারা, শেখ হাসিনাও দেখেছে যে আমার এগুলো দরকার, এই প্রপাগান্ডা মেশিনগুলা এবং এই লোকগুলা দরকার, এবং তারাও সেও এটা সুযোগ দিয়েছে। আপনি চিন্তা করা যায়, আপনি ইলেকশনের আগে কত 20 কোটি টাকা দিয়ে দিল প্রেস ক্লাবের মানে ওই ফান্ডে, 20 কোটি টাকা। কোন ইলেকশন আগে, আমি 2018 অথবা তারপরেরটা হবে। এবং এরা কোনো লজ্জা নাই, নির্লজ্জ। এরা আবার এটা টেলিভিশনে দেখিয়ে রিসিভ করছে এই ঘুষটাকে প্রাতিষ্ঠানিকীকরণ করলো শেখ হাসিনা এবং এই স্থাবক শ্রেণীরা। আপনি
নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, আপনি এক কাপ কফিও খাওয়াতে পারবেন না কাউকে। যে আপনি যদি লাঞ্চ করি, আমরা লাঞ্চ শেয়ার করি, যে তোমারটা তুমি দিবা, আমারটা হিজ ইউজ হুজুস। কিন্তু এখানে এমন একটা হয়েছে যে সাংবাদিকতা মানে সবাই না, অনেক রেসপেক্টেড সাংবাদিক, নুরুল কবির, অনেকের মতো অনেক সম্মানিত সাংবাদিক আছে, আমি অসংখ্য নাম বলতে পারবো। কিন্তু তারা মনে করে যে কেউ কেউ মনে করে যে কোন একটা প্রোগ্রাম হলো তাকে অ্যাকাম্পানি করতে হবে, তাকে টিকিট দিতে হবে, তাকে একটু যদি পান থেকে চুন খসে, কোনো একটা গাড়ি যদি খারাপ হয়ে যায়, অথবা কোনো সার্কিট হাউসে রুম ভালো না হয়, তাহলে মানে এর এগেনস্টে আমার রিপোর্ট করতে হবে। এই ধরনের কালচার কিন্তু বাংলাদেশে আছে। সবাই বৈষম্যহীন সমাজের কথা বলছে, ছাত্ররা বলছে, এখানেও কিন্তু বৈষম্য দূর করতে হবে। যে সাংবাদিক, আমি সাংবাদিকতা করবো, আমার তো সরকার চালানোর দরকার নাই, আমার কে ডিসি হবে, কে এসপি হবে, এটা করার দরকার নাই সাংবাদিকতার। আর এটা করতে হলে আমাকে সরকারের কোনো একটা দায়িত্ব নিতে হবে, নিয়ে তারপর এটা করতে হবে। এই যে তোষামত করে প্লট বা আপনি বললেন শত কোটি হাজার কোটি টাকা যেটা লুট করেছে, এই লুটেরা শ্রেণীর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত? প্রথমত হলো, আমি যদি আরেকজনের, আপনার যদি অ্যাকাউন্টেবিলিটি আমি চাই সাংবাদিক হিসেবে, তা আমার তো একটা অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। আমি আরেকজনের দুর্নীতি নিয়ে প্রশ্ন করছি, তা আমি তো আগে আমাকে প্রশ্ন করতে হবে আমি কতটা দুর্নীতিভুক্ত, আমি কতটুকু বিত্ত বৈভবের মালিক, আমার সম্পত্তির হিসাবকে আমি প্রকাশ করছি, আমি আরেকজনের সম্পত্তির হিসাব দাবি করছি, বা আরেকজনকে আমি বলছি এত। আপনি দেখবেন নিউজ, এতটা প্লটের মালিক, ফ্ল্যাটের মালিক যে নিউজ করছে, তাকে দেখেন যে সে কি পরিমাণ। তো এটা হচ্ছে, আমি আবারও বলছি যে এই কিছু মুষ্টিমেয় লোকের কারণে এই পেশাটা কলুষিত হচ্ছে। এটার সংখ্যাটা খুবই নগণ্য আমি বলবো। তো সুতরাং এইগুলোকে অ্যাড্রেস করলে এবং তাদেরকে আইডেন্টিফাই করলে এই পেশাটা এখনো সুযোগ আছে। আমি আশাবাদী মানুষের শ্রদ্ধার পাত্রে আবার পরিণত হবে। সাংবাদিকতা সেইভাবে আমরা দেখেছি। যেমন আমার মনে আছে এই বাংলাদেশেই, আপনার নিশ্চয়ই মনে আছে, খুব সম্ভবত জাহাঙ্গীর ভাই বিএসএস এর, উনি প্রেসিডেন্ট যখন হঠাৎ দেখা গেল যে পত্রিকায় জেনারেল এরশাদ যখন প্রেসিডেন্ট হলো, প্রথম পাতায় তার কবিতা ছাপা হচ্ছে। তো উনি প্রেস কনফারেন্সে এরশাদকে জিজ্ঞেস করলেন যে পৃথিবীর আর কোন কোন দেশের প্রেসিডেন্ট প্রথম পাতায় কবিতা ছাপার জন্য নির্দেশ দেন, আপনি জানেন কিনা, এরকম কি একটা প্রশ্ন করলেন। এবং এটা আপনি কবে থেকে কবিতা লেখেন, আপনার কবিতা কেন পত্রিকার প্রথম পাতায় ছাপা হতে হবে? উনি কিন্তু সরকারি সংবাদ সংস্থার রিপোর্টার, আর প্রেসিডেন্টকে জেনারেল এরশাদ, কিন্তু তার কোনো উত্তর ছিল না। তো তখনও কিন্তু এক ধরনের মানে সাংবাদিকতার ছিল, মানে মর্যাদা ছিল, প্র্যাকটিস ছিল, ওনার সেই গার্ডস ছিল, কারেজ ছিল, কিন্তু সেটা তো এখন নাই। আসলে আপনি মুক্তমতের বিষয়টি এই তো প্রশ্নবিদ্ধ, কিন্তু এই রিলেভেন্ট শেষ প্রশ্নটা আপনাকে করি, সেটি হচ্ছে যারা এই দৃশ্যমান সুবিধাগুলো নিয়েছে, যেমন প্লট নিয়েছে বা অন্যান্য সুবিধা নিয়েছে, এগুলো কি শুধু বাতিল নাকি আরো কিছু করা উচিত? অবশ্যই আমি মনে করি সরকারকে তাদের প্রত্যেককেই অ্যাকাউন্টেবিলিটির আওতায় নিয়ে আসা উচিত, সে যেই হোক, যে সাংবাদিক হোক, পুলিশ হোক, লয়ার হোক, তাদেরকে এটা, আমার মনে হয় এটা একটা কমিশন করা উচিত এই বিষয়গুলো দেখভাল করার জন্য। যেমন বিশেষ করে সাংবাদিকতার জন্য খুবই জরুরি, কারণ এরা হচ্ছে তাদেরকে বলা হয় আয়না, মানে প্রতিবিম্ব। তো তার এই যে 15 বছরে যে পচে গলে গিয়েছে, এটার জন্য একটা কমিশন করা উচিত। এবং এখানে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে, যাতে বিশেষ করে এই চ্যানেলগুলো, দুর্বৃত্তরা একটা চ্যানেলের মালিক হয়েছে, এবং এই দুর্বৃত্তরা আবার চেষ্টা করছে, মনে কর জার্সি বদলে তারা এই শিবিরের লোক থেকে ওই শিবিরে নিয়ে তারা এক ধরনের গোজামিল দেওয়ার চেষ্টা করছে। তো আমি মনে করি যে এই যে গভর্নমেন্ট, ইন্টারিয়াম গভর্নমেন্ট যেটা হয়েছে, অন্তর্বর্তীকালীন যে সরকার, তাদের এই বিষয়গুলোকে এখন অ্যাড্রেস করা উচিত, যে যাতে এই সেক্টরটাকে বাঁচাতে হবে, বাঁচালে অন্যান্য সেক্টর বেঁচে যাবে, মিডিয়া সেক্টর। আমাদের এই আলোচনা চলবে, একটা বিরতির পর এসে আবার আপনাকে শুনবো। সুপ্রিয় দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো এক্ষুনি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম লেট এডিশনে। সঙ্গে আছেন মুশফিকুল ফজল আনসারী, প্রবাসী সাংবাদিক। আমরা আবার ফিরবো আলোচনায়। প্রেক্ষিত আলোচনা করলাম 5ই আগস্ট বাংলাদেশে একটা পট পরিবর্তন হয়েছে। আপনি ওয়াশিংটনে, নিউ ইয়র্কে, কিংবা সেটা হয়েছে জাতিসংঘ সদর দপ্তর তো কাভার করেন। তো যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের আমরা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখেছি। আপনি কি তাদের ওখানে তো কর্মকর্তা সব লেভেলে আপনার যোগাযোগ ছিল, ইনফরমাল আলোচনায় তাদের প্রতিক্রিয়াটা কিরকম ছিল? প্রথমত হলো, মানে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ সবাই কিন্তু বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ছিল। বিশেষ করে
একটা ইনোসেন্ট শেষের দিকের কথা বলছি, যখন একটা ইনোসেন্ট মুভমেন্ট চলছিল, ছাত্ররা যখন কোনো প্রিভিলাইজের জন্য নেয়, জুলাইয়ের শুরু থেকে, জুলাই শুরু থেকে, তারা কোনো প্রিভিলাইজের জন্য নয়, তারা কেবল একটা ন্যায্য অধিকারের জন্য, যে তাও কি মেরিট, আমার মেধার অধিকার চাই। এটা একটা মানে কি, মানে অভাবনীয় একটা দাবি। মানে কিন্তু শেখ হাসিনা এবং তার সরকার, তারা এদেরকে, মানে তারা তো এটা করেই আসছেন বিগত 15 বছর তারা করেছে, এবং তারা মনে করেছে যে না, এদেরকেও নিঃশেষ করে দিব। তাদের টার্গেটই হলো সব নিঃশেষ করা, অপোজিশনকে নিঃশেষ করতে হবে, মুক্ত মতকে নিঃশেষ করতে হবে, এবং ছাত্রদেরকে, এবং এটা এর আগেও করেছে 2018-এ। তো এটি যখন করলো, সবাই কিন্তু এটা, ইউএন এটা কন্ডেম করেছে, ইউএস করেছে, এবং অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রিগুলো তারা এটা ছাত্রদের এই লেজিটিমেট দাবির প্রতি তারা সমর্থন জানিয়েছে। এবং বাংলাদেশে যে একটা একদলীয় শাসন ব্যবস্থা চলছে, এটা সবাই জানে। ইউএন সেক্রেটারি জেনারেল বলেছেন যে ইলেকশন হয় নাই। তো স্টেট ডিপার্টমেন্টও তারা বলেছে, প্রতিক্রিয়া দিয়েছে যে ইলেকশন নট কনসিডার এজ ইনক্লুসিভ, ফ্রি অ্যান্ড ফেয়ার। ইলেকশনের পর বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের হতাশা কাজ করেছে। এটা আমি ইউএস অফিসিয়ালদের বলেছি যে তোমরা এমন ভাব দেখাইলা যে, সেক্রেটারি ব্লিংকন বললেন প্রাইভেটলি এবং পাবলিকলি, উনি টুইট করলেন যে হোল ওয়ার্ল্ড ইজ ওয়াচিং, বাংলাদেশের সারা দুনিয়া দেখছে। সে ন্যাশনাল সিকিউরিটি থেকে বলা হলো যে কোনো মূল্যে তারা বাংলাদেশে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন এনশিওর করবে। তারা ভিসা সি নীতি ঘোষণা করলো, কিন্তু হলো না। তখন ইউএস যে পরিমাণ পপুলার হয়েছিল, ঠিক তেমনি আনপপুলার হয়েছে। এবং আমি নিজেও, অনেকে আমাকে খুব তির্যক মন্তব্য করতো, আরে ভাই কি করলো ইউএস, এইভাবে লেজ গুটিয়ে পালালো। আমি ওদেরকে বলেছি যে তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছো, অনেক আনপপুলার হয়েছে, কিন্তু বাংলাদেশে তোমরা যে পদক্ষেপটি নিয়েছিলে ইলেকশনের আগে, এটা কিন্তু খুব পপুলার হয়েছে, ওয়েল অ্যাকসেপ্টেড। তো ওই জায়গা থেকে তখন তারা আমাকে বলেছে, এবং আপনি দেখবেন যে আমি একদিনের জন্য কিন্তু হতাশ হইনি। আমি পরের দিন, আমি ওই দিন থেকেই আমি কাজ শুরু করেছি, মানে আমার রিপোর্টিং। তারা বলেছে যে আমাদের অবস্থান সেম। তখন অনেকে হাসতো, আরে ইলেকশন হয়ে গেছে, শেখ হাসিনা চলে আসছে, ওদের অবস্থান সেম হলে কি হবে। তো আমি আবার এটাও বলে রাখি, এটা রেজিম চেঞ্জ কিন্তু ইউএস করে নাই, এটা সাধারণ ছাত্ররা তাদের রক্ত দিয়ে তাদের অধিকার তারা প্রতিষ্ঠা করেছে, এবং ছাত্রদের সঙ্গে দেশের আপামর জনতা, ছাত্র জনতা, আমি সেটাই বলছি, ছাত্র জনতা, এটা তারা শেষ প্যারেকটি তারা ঠুকেছে। কিন্তু এটাও আপনাকে অ্যাকাউন্টে নিতে হবে, বিগত 15 বছর ধরে বিএনপি, অপরাপর জামাত, নাগরিক ঐক্য, গণ অধিকার, এরা যারা, এবং জাতীয় পার্টি যেটা মানে বিজেপি, মানে ওদের কথা বলছি, ওইটার যাত্রা পার্টি না, আন্দালিব পার্থ খুব ভালো বলে, খুব ভালো তার নেতৃত্ব। তো এই সবাই মিলে, এবং বিএনপি যেহেতু বড় দল, এদেশের প্রধান রাজনৈতিক দল, এবং তাদের যে স্যাক্রিফাইস, আপনার প্রায় 1000-এরও বেশি, যদিও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো বলে 700-এর মতো গুম হয়েছে, কিন্তু হাজারো নেতাকর্মী তাদের গুম হয়েছে, খুন হয়েছে। একটা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা, যদিও মানে আন্দোলনের মূল ইয়েটা, শেষ অবস্থাটা যেটা বললাম যে ছাত্ররা করেছে, কিন্তু তারা এই স্যাক্রিফাইসটিকে আপনাদেরকে অ্যাকাউন্টে নিতে হবে সবাইকে। যে এটার এখন আমি সেই সবসময় বলি যে এটার এই ঐক্য, এটা এই মুহূর্তে খুব জরুরি, যাতে কার বেশি কার কম এটা নয়। একটা ইনক্লুসিভ সোসাইটি গঠন করতে হলে এটার সবারটাই নিতে হবে, দেশের সব মানুষ। যে কোনো দিন, মানে আমরা যাদের সাথে কথা বলছি, রাজনীতি সম্পর্কে তাদের কোনো আগ্রহ নাই, ব্যাংকার, সোশ্যাল ওয়ার্কার, ডাক্তার, তারা পর্যন্ত, তাদের ছেলেমেয়েরা পর্যন্ত রাস্তায় নেমে এসেছে সেদিন 5ই আগস্ট। সুতরাং এটা একটা সম্মিলিত প্রয়াস ছিল। এই সম্মিলিত প্রয়াসে আন্তর্জাতিক সম্প্রদায়ও তারা সংহতি জানিয়েছে, সলিডারিটি এক্সপ্রেস করেছে। জাতিসংঘ মহাসচিব করেছেন, সেক্রেটারি অফ স্টেট করেছেন, যুক্তরাষ্ট্র করেছে, এবং আমার এটা মানে তারা হাফ ছেড়ে বেঁচেছে যে এইরকম একটা, এবং তারাও খুব এক্সাইটেড ছিল যে কি হচ্ছে। এবং আমি তার আগের দিন ঠিক 24 আওয়ার্স আগে আমি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে একটা ইন্টারভিউ দিই এবং বলেছি যে শেখ হাসিনা হ্যাজ টু লিভ, মানে দ্য ওয়ে ইজ, মানে এটা যেভাবে ডিল করা হচ্ছে তাকে ক্ষমতা ছেড়ে পালাতে হবে। তো এখন এটা আমেরিকানদের কাছ থেকে কি এরকম কোনো ইঙ্গিত আপনি পেয়েছিলেন? না, প্রথমত আল্লাহ, আমি এটা এইভাবে বলতে চাই না, কারণ এটা আমেরিকা করে নাই। আমি আবারও বলি যে এটা বাংলাদেশের মানুষ, শি হ্যাজ টু লিভ। আমি কিন্তু এই অ্যানালিসিসটা কিন্তু দীর্ঘদিন যাবত করছি। আপনি যদি দেখেন যে শেখ হাসিনার, অনেকে বলেছেন যে শেখ হাসিনা টিকে যাবে, সে মানুষকে পিটায় টিটায় ক্ষমতায় থাকবে, তখন আমি বলেছি যে না, তার খুব করুণ পরিণতি হবে এবং তাকে ভাগতে হবে, এবং সে ভারতেই যাবে। তো এবং
কিন্তু ভারত তাকে যে, এটা আপনি প্রশ্ন করলে বলতে পারবো যে ভারতের পরের বিষয়টা কি। তবে আমার মনে হয় যুক্তরাষ্ট্র এবং যারা ডেমোক্রেসি, ইউকে সবাই এবং প্রফেসর ইউনুস যখন দায়িত্ব নিয়েছেন তারা আরো বেশি খুশি হয়েছে যে একজন নোবেল লরিয়েট, তার একটা ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেবিলিটি আছে এবং উনি মানে ক্ষমতাকে কুক্ষিগত করার মতো লোক তিনি নন। কাজেই মানুষের মধ্যে এক ধরনের, বাংলাদেশের মানুষের মধ্যে যেরকম আস্থার তৈরি হয়েছে উনি যখন সম্মতি দিয়েছেন, ছাত্ররা যেভাবে ওনাকে ওয়েলকাম করেছে, ছাত্র জনতা সবাই মিলে, মানে দেশের যে কাস্টোডিয়ান মানে গার্জিয়ান বলতে যা বোঝায়, এই সময় এই ট্রানজিশনের জন্য, এখন তো একটা ট্রানজিশন সময় চলছে, অবশ্যই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রবর্তিত, এটা সবাই চায়, আমাদেরও আকাঙ্ক্ষা, সারা ওয়েস্টেরই মানে ডেমোক্রেটিক নেশনদের এটা আকাঙ্ক্ষা। কিন্তু এটা বাস্তবায়ন করবার জন্য যে দায়িত্ব প্রফেসর মোহাম্মদ ইউনুস নিয়েছেন, এটি সবাই একটা মানে ওয়েলকাম করেছে, এক কথা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। জি, আপনি শেখ হাসিনা পট পরিবর্তনের মুহূর্তে উনি পালিয়ে গেলেন, ভারতে আশ্রয় নিলেন। এরপরে কিন্তু বিশ্বের অন্যান্য অনেক দেশে উনি যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু কেউ তাকে গ্রহণ করেনি। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন, ভারতের আশ্রয় এবং অন্যরা গ্রহণ না করা? প্রথমত হলো শেখ হাসিনা নিজেও বলেছে ভারতের একটা দায় আছে, কারণ শেখ হাসিনা যে একটা দানবে পরিণত হয়েছে, শেখ হাসিনা যে গুম খুন ফ্রি স্টাইলে চালিয়েছে, এটা তার একটা বৃহৎ শক্তি তাকে মদত দিয়েছে, সাহস দিয়েছে, অথবা মানসিক মনস্তাত্ত্বিক সাপোর্ট দিয়ে, যেভাবে বলুন, সেটা ছিল ভারতীয় এস্টাবলিশমেন্ট এবং বিজেপি গভর্নমেন্ট। তো এটা তো আর বলতে দ্বিধা নাই, এই কাজগুলি তারা করেছে। কিন্তু এট দ্য সেম টাইম ভারতেও কিন্তু আপনার তাদের যে সিভিল সোসাইটি, আপনি দেখবেন এখানে যখন ছাত্র মুভমেন্ট হয়েছে, কলকাতাতেও ছাত্র মুভমেন্ট হয়েছে, অসংখ্য ছাত্র সেখানে গ্রেপ্তার হয়েছে, এবং তারা শেখ হাসিনার আর চাই না, আর না, আর না, কি জানি তারা স্লোগান দিয়েছে। সুতরাং আমি এস্টাবলিশমেন্টের কথা বলছি, আমি সিঙ্গেল আউট করতে চাই না পুরো ভারতকে, কারণ সেখানকার সিভিল সোসাইটি, সাংবাদিক, সেখানে অনেক সেন্সেবল মানুষ আছে, এবং আমাদেরকে মনে রাখতে হবে সেখানে 200 মিলিয়ন মুসলমানরা আছে যেখানে নিগৃহণের শিকার, যে প্রশ্নটি আমার বারবার করতে হয়েছে। সুতরাং সেটাও আমাকে, ভারতের জিওগ্রাফি, এই জন্য অনেকে বলেন যে ভারতের সাথে ভারতের তো একটা আমাদের বিশাল ল্যান্ড বাউন্ডারি, 54টি অভিন্ন নদী, আপনি তো তার জিওগ্রাফি চেঞ্জ করতে পারবেন না, তার সঙ্গে একটা সুসম্পর্ক আমাদের চাইলেও প্রতিবেশী চেঞ্জ করা যাবে। হ্যাঁ, সুসম্পর্ক আমাদের রাখতে হবে, এবং সুসম্পর্কটা কিভাবে হতে হবে? সমতা, সমমর্যাদা এবং মিউচুয়াল ট্রাস্ট এন্ড রেসপেক্টের ভিত্তিতে, সমতার ভিত্তিতে। কারণ বড় ভাই ছোট ভাইগিরি করলে তো আর বন্ধুত্ব হবে না। তো এইটা যেমন করতে হবে, সেই জন্য কি দরকার? একটা গার্ডস, মানে যার একটা কারেজ আছে, দেশপ্রেম আছে, অথবা যে বিটুইন দ্য লাইন কথা বলবে। এখানে তো যুদ্ধ করার দরকার নেই, আপনার নেগোসিয়েশন স্কিলই যথেষ্ট আপনার জন্য, যেটা ডিল করার জন্য। তো সুতরাং আমি মনে করি যে এই ভারত যেটা করেছে, এটা অন্যায় কাজ করেছে ভারতীয় সরকার। শেখ হাসিনার মতো একটা, সে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি যেটাকে বলে, সে ক্রিমিনাল, যেখানে ব্রিটিশ প্রাইম মিনিস্টার অফিসিয়ালি বলেছে তাকে আশ্রয় দিবে না, পৃথিবীর কেউই দিবে না, এবং আমেরিকা তো তার ভিসা রিভোক করেছে। সেখানে ভারত তাকে আশ্রয় দিয়ে একটা ক্রিমিনালকে আশ্রয় দিচ্ছে, যে বাংলাদেশে খুন খারাপি করে এসছে, আবার ভারত চাইছে বাংলাদেশের সাথে সুসম্পর্ক হবে, এটা তো হবে না। সুতরাং একটা জায়গায় আপনাদেরকে আসতে হবে যে ঠিক আছে, আপনারা এই ক্রিমিনালকে ফেরত দেন, এবং সরকারের উচিত হবে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের, এই ক্ষেত্রে যাতে জিরো টলারেন্স তারা দেখায়। কারণ এরা যারা, তাহলে রক্তের সাথে বেইমানি করা হবে, মানুষের সাথে প্রতারণা করা হবে। এবং আমি বিশ্বাস করি প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার, তারা কমিটেড মানুষের কাছে, তার ছাত্র জনতার কাছে। এই ক্রিমিনালকে দেশে এনে জবাবদিহিতার আওতায় আনতে হবে, বিচার করতে হবে, এবং একটা এক্সাম্পল সেট করতে হবে যে এইরকম গুম খুন করে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা চালালে ক্ষমতায় অনন্তকাল ধরে থাকা যায় না, এবং তাদেরকে জবাবদিহিতার আওতায় আসতেই হবে। এবং আমি এটা প্রায়ই বলেছি, এখনো আমি রিপিট করছি, যে যারা ক্ষমতায় আছেন অথবা ভবিষ্যতে ক্ষমতায় যাবেন, এবং যে সমস্ত বিচারকরা আছেন, আমি অনুরোধ করবো যারা প্রতিদিন যাতে একবার করে কলা গাছের দিকে তাকান, কলা পাতা যদি একটু দেখেন যে এই কলা পাতায় শুয়ে আছে এই যে দুর্বৃত্ত, হ্যাঁ, তো কলা পাতার দিকে তাকালে মনে হবে যে এইরকম জনগণের জবাবদিহিতা, এটা একটা অবশ্যম্ভাবী বিষয়, আপনাকে জবাবদিহিতার মুখোমুখি হতেই হবে, নো ম্যাটার হোয়াট। আপনি ফিরিয়ে আনবার কথা বলেছেন, ভারতের সঙ্গে কিন্তু আমাদের বন্দি বিনিময় চুক্তিও আছে, এবং সেই চুক্তির আওতায় কিন্তু বর্তমান সরকার চাইতেও পারে তাকে। আমি ভারতীয় ডিপ্লোম্যাটকে বলেছি যে এখন ধরো অনুপ চেটিয়া যদি বাংলাদেশে থাকে, এটা তোমাদের জন্য কি কমফোর্টেবল হবে? হবে না, কারণ সে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, ভারতের জন্য একটা ডিস্টেবিলাইজ করেছে। তো আমাদের একটা
মানে যে গুম খুনের হোতা তাকে তোমরা ওইখানে রেখেছো এবং সে ওইখান থেকে একটা সরকারকে ডিস্টেবিলাইজ করছে, সরকারকে থ্রেট করছে, হুমকি দিচ্ছে এবং তার লোকেরা, যদিও তাদের মধ্যে এখন আপনি জানবেন যে আমি আমেরিকাতেও দেখেছি, অনেকে দেখেছি যে আওয়ামী লীগের লোকেরা তাকে ঘৃণা প্রকাশ করছে যে এই মহিলা আমাদেরকে বিপদে ফেলে চলে গিয়েছে, কারণ তার তো সাপোর্টার তো একটা শ্রেণী ছিল, আপনাকে মানতেই হবে। তো তারা ঘৃণা প্রকাশ করছে যে সে ঠিকই হেলিকপ্টারে করে চলে গিয়েছে, কিন্তু তার যারা এখানে তারা কিন্তু সবাই সে বিপদে ফেলেছে। আর যারা লুটেরা, দুর্বৃত্ত শ্রেণী, তারা এখন যেমন আমি দেখলাম আমেরিকাতে দুই ধরনের, যে তোমরা ব্যাংকের মালিক হয়েছে, লুট করেছো, আমরা তো পাই নাই, কাজে তোমরা গিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন করো, আমরা করব না, এরকম একটা তৈরি হয়েছে। এটা খুব স্বাভাবিক, কারণ তাদের মধ্যে এই বিষয়টা চলছে। জি, ভারত ইস্যুতে আরেকটি প্রাসঙ্গিক প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার আগে বিজেপি সরকার কিন্তু অপোজিশনের সঙ্গেও কথা বলেছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন একজন প্রবাসী সাংবাদিক হিসেবে? কোন পজিশন? সেটা হচ্ছে কংগ্রেস, ভারতের অপোজিশন। হ্যাঁ, রাইট। হ্যাঁ, তারা তো, হ্যাঁ, এইটাই ভারতের একটা মানে প্রথমত হলো মোদির এই একটু বলে রাখা উচিত, এই সরকার এবং আগের সরকারের মধ্যে পার্থক্য আছে, কারণ এই সরকার একটা জবাবদিহিমূলক সরকার, এবং অবশ্যই ভারতের নির্বাচন, মোদি অনেক অপকর্মের হোতা আপনি বলতে পারেন, কিন্তু সে নির্বাচিত প্রধানমন্ত্রী, জনগণের ম্যান্ডেট কিন্তু তার প্রতি আছে, সুতরাং তার একটা জবাবদিহিতা আছে তার পার্লামেন্টে। এবং কংগ্রেসও মানে আমি যেটুকু, আমি নিজেই রাহুল গান্ধীকে জিজ্ঞেস করেছি, ওই প্রশ্নে আসবো। আমি মনে হয় একবারই প্রশ্নটা করে ফেলি আপনার সঙ্গে। তিনি আলোচনায় এবং আরো অন্যদের সঙ্গেও আলোচনায় বাংলাদেশের গায়ে একটি জঙ্গি তকমার অপচেষ্টা চালিয়েছেন, বিষয়টাকে যদি একটু মন্তব্য করেন। এটা ভারতের সরকার তরফে, বিরোধী দল তরফে যেটা রাহুল গান্ধী যেটা বলেছেন যে বাংলাদেশে জঙ্গিদের উত্থান ঘটতে পারে বলে তিনি শঙ্কা প্রকাশ করেছেন, এটা তাদের জন্য কনসার্ন বলেছেন। যে এছাড়া তাদের কোনো কনসার্ন নেই। প্রফেসর ইউনূসের নেতৃত্বে উনি বলেছেন যে আমার সর্বোচ্চ শ্রদ্ধা তার প্রতি আছে। রাহুল গান্ধী যেটা বলেছেন যে তিনি একজন নোবেল বিজয়ী এবং আমাদের সঙ্গে তার ব্যক্তিগত টাই আছে, সুতরাং তাকে তারা সমর্থন করছে, এবং বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা সেটাকেও তিনি বলেছেন যে সেটাকেও আমরা সমর্থন করি। এটা আমি বিরোধী দল, আপনি যেহেতু অপোজিশনের কথা বলেন, আমি অপোজিশন লিডারের কথা বলছি, যেটা সরাসরি, যেটা আমার সাথে যে কনভারসেশন হয়েছে, এবং আমি অন রেকর্ড বলছি, এনিওয়ান ক্যান চেক। তো তিনি বলেছেন যে জনগণের আকাঙ্ক্ষা যেটা, সেটা এটা হলো বাংলাদেশের জনগণের, তাদের আকাঙ্ক্ষা, এটা ভারতের কিছু না। আমাকে যদি একটা পলিটিক্যাল পার্টির লিডার হিসেবে জিজ্ঞেস করেন, আমি বলবো উনি যেটা বলেছেন এটা মানুষের জন আকাঙ্ক্ষা, তারা কিভাবে ডিল করবে এটা তাদের বিষয়। তবে উনি এটাও বলেছেন যে আমি বিশ্বাস করি, উনি যেটা বিশ্বাস করেন যে কোন একটা বিশেষ দলের সঙ্গে অথবা কোন একটা বিশেষ ব্যক্তির সঙ্গে তার দল তিনি সম্পর্ক রাখতে চান না, তারা সামগ্রিকভাবে সকলের সাথে সম্পর্ক রাখতে চান। আমি মনে করি এটা তার একটা ম্যাচিউরড স্টেটমেন্ট, যদিও ওই অংশটার আমি দ্বিমত পোষণ করি যে এই ধরনের সংখ্যা নাই, এবং এই ধরনের তৎপরতা যদি কেউ করে থাকে তাহলে ভারতীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এটাকে আমার মনে হয় কাল্টিভেট করা হইতে পারে। এটা আমার একটা সংখ্যা। আরেকটি বিষয় হচ্ছে অতীতে জঙ্গির যেসব নাটক বাংলাদেশে সাজানো হতো, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? এটা তো আপনারা আরো ভালো জানেন যে কিভাবে তারা মানে সাজিয়ে, এটা নিউ ইয়র্ক টাইমসে একটা রিপোর্ট হয়েছিল, একটা এডিটোরিয়াল হয়েছিল আজ থেকে প্রায় আমার মনে হয় এটা 2016-এ, আপনি গুগল করলে পাবেন। বলা হচ্ছে যে শেখ হাসিনা ওয়েস্টকে জঙ্গি কার্ড দেখিয়ে, বাংলা তর্জমা করলে জায়গায়, ঘুম পাড়িয়ে রাখতে চাচ্ছে। তো এটা নিউ ইয়র্ক টাইমসের এডিটোরিয়াল বোর্ড এডিটোরিয়াল লিখেছে, এবং ওয়েস্টকে দেখাতে চাচ্ছে যে জঙ্গি দমনে আমাকেই দরকার, কারণ তার মধ্যে একটা সেকুলার ভাব আছে তার পলিটিক্সের মধ্যে, সে বলে। যদিও তারা, আপনারা দেখেছেন যে আল্লামা শফির সাথে গিয়ে চুক্তি করেছে ক্ষমতায় থাকার জন্য, তো তার মধ্যে তো এই সমস্ত হিপোক্রেসি ছিলই। তো এটা কিন্তু সারা ওয়েস্ট জানে যে জঙ্গি মানে তৎপরতা এবং জঙ্গির একটা লেবাস দেয়া, বাট এইটা তারা করেছে। এগেইন মানে বাংলাদেশের এটা খেয়াল রাখতে হবে, জনসাধারণকে এটা মানে গভর্নমেন্টকে এই বিষয়ে গুরুত্ব দিতে হবে যে বাংলাদেশের যে একটা মডারেট যে একটা অবয়ব আছে, অবশ্যই আমরা একজন প্র্যাকটিসিং মুসলিম, আমি সেখানে আমি আমার ইবাদত বন্দেগী সবই করব, সবই ঠিক আছে, কিন্তু কোনোভাবেই কোন ধরনের এক্সট্রিম পন্থায় বেছে নিয়ে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা যাবে না, সেটা যে মতের হোক, যে ধর্মেরই হোক। তো সুতরাং জঙ্গি এই ধর্মভিত্তিক তো ভারতে তো আরো বেশি। আপনি দেখেন কিভাবে মুসলমানদেরকে নিগৃহীত করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। আমি দেখলাম একটা গরুর মাংস নিয়ে যাচ্ছে বলে তাকে কিভাবে মানে পেটাচ্ছে সবাই মিলে, কিন্তু তারাই আবার প্রচার করছে যে বাংলাদেশে নাকি
আমাকে অনেকেই জিজ্ঞেস করে এই তোমাদের এখানে মন্দির ভাঙা হচ্ছে, অথচ এখানে মুসলমানরা মন্দির পাহারা দিচ্ছে, হিন্দুদেরকে নাকি পিটিয়ে শেষ করে দেয়া হচ্ছে। কিন্তু বাংলাদেশ হচ্ছে সবচেয়ে বড় সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য উদাহরণ। সুতরাং এটা আমরা সকলেই জানি এবং এই বিষয়গুলো আমাদেরকে আরো বেশি করে করতে হবে এবং এটা কখনোই এই কোনো উস্কানিতে কোনো পক্ষকে পা দেওয়া ঠিক হবে না। এটা আবার হিন্দু মুসলমান বলে তো কোনো কিছু নাই, আমরা সবাই বাংলাদেশি এবং এই পরিচয়ে আমরা বেড়ে উঠেছি এবং আমরা একে অন্যের সংস্কৃতিকে আমরা শেয়ার করছি। কিভাবে শেয়ার করছি? আমার ঈদের উৎসবে তারা আসছে, আমার বন্ধু বান্ধব, সেই স্লোগান নিয়ে বিতর্ক আছে, আমি সেটা বলতে চাই না। কিন্তু আমি এটা বলতে চাই যে আমাদের যে কালচারাল যে এঙ্গেজমেন্ট, আমি বলবো শেয়ার করা, অনুভূতিকে শেয়ার করা। আমার ঈদের সেমাই খাচ্ছে আমার হিন্দু বন্ধুটি, আমি তার পূজার অনুষ্ঠান, এইভাবেই আমরা বড় হয়েছি। পূজার অনুষ্ঠানে গিয়ে প্রসাদ খাচ্ছি আমরা। আমি মনে করি না যে সেখানে, এবং সবাই তো একই স্রষ্টার সৃষ্টি। এখানে উনি আল্লাহ তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলে সৃষ্টি করেন নাই, আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ হিসেবে। এবং এই প্রসঙ্গে আমি কোরআনের একটা আয়াতকে কোট করতে পারি। আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমাদেরকে সবচেয়ে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। কাকে? মানুষকে। বলেন নাই আল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কে। সুতরাং মানুষের এটা ক্রিয়েটার একজন, আমরা তার সৃষ্টি। সেটা আমি অন্য আলোচনা সেটা যেতে চাই না। আমি বলতে চাই আমরা বাংলাদেশকে এইভাবে গড়ে তুলতে চাই এবং আমি খুবই আশাবাদী বাংলাদেশ সেদিকে অগ্রসর হবে। আমাদের এই আলোচনা চলবে আর একটা বিরতির পরে এসে আপনাকে শুনবো। সুপ্রিয় দর্শক, লেট এডিশনে নিচ্ছে আর একটি বিরতি, ফিরবো 1 মিনিট পরে, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরছি আলোচনায়। সঙ্গে আছেন প্রবাসী সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। আপনার কাছেই যাব। আমরা আলোচনা করছিলাম, এই পর্যায়ে একটু আলোচনা করতে চাই অন্তর্বর্তী সরকার প্রায় দেড় মাস ক্ষমতায়, আপনার মূল্যায়ন কি? আপনি তো বেশ কদিন হলো দেশে এসেছেন এবং দেশে এসে তাদের সার্বিক কার্যক্রম একেবারে আগে প্রবাস থেকে দেখেছেন, এরপরে 1 দশক পরে আপনি দেশের মাটিতে পা রেখে গত কদিন আপনি যা দেখলেন এর আলোকে। প্রথমত হলো আমরা তো খুব আবেগপ্রবণ জাতি, আমরা খুব সহজে, এটা কিন্তু আমাদের ন্যাচারাল একটা, সব মানুষের মধ্যে আমরা খুব সহজে রিয়্যাক্ট করি। আমরা ভালো বলতেও সময় নিই না, আবার খারাপ বলতেও সময় ক্ষেপণ করি না। তা আমি এখানে একটু রেশনাল থাকতে চাই এই সরকারের ক্ষেত্রে। প্রথমত হলো যে পরিস্থিতির ভিতর দিয়ে এই সরকারটা এসছে, এমন না যে একটা নির্বাচন হয়েছে ভোট করে তারা সরকারে এসছে, অথবা একটা সরকারের মেয়াদ শেষের দিকে তারা একটা অভ্যুত্থান ঘটিয়েছে। এটা কিন্তু একদম হানিমুন পিরিয়ডের মধ্যেই কিন্তু হয়েছে, আপনার 1 বছরও হয় না আপনি সরকারের। হ্যাঁ, তো এর ভেতর দিয়ে এবং তার সেটআপটা দেখেন, 15 বছরে তারা যেই সেটআপটা তৈরি করেছে, মেশিনারিজ, গভর্নমেন্ট মেশিনারিজের কথা বলছি, তারা এখানে কিন্তু ডিএনএ টেস্ট করে তারা তাদের লোক লেয়ার, আপনি যদি চিন্তা করেন 1, 2, 3 সব জায়গায় তারা তাদের লোক সেট করেছে। তো সেখানকার মধ্যে গভর্নমেন্টের জন্য অনেকগুলি অস্বস্তির কারণ আছে এই সরকার তাদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে। তো এই জন্য আমি মনে করি যে তারা এই সরকারের প্রফেসর ইউনূস তার নেতৃত্বাধীন যে সরকার, কিন্তু হয়তো সব সেক্টরটা ঠিক মতো যেইভাবে করার কথা, কারণ লিডারশিপটা খুব ইম্পর্টেন্ট। আপনার লিডারশিপের উপরই অনেক কিছু নির্ভর করে। যে দপ্তরের দায়িত্বে আছেন তার তার অ্যাক্টিভিটিস, তার কথা বলা, তার নির্দেশনা, এগুলো কিন্তু এগুলো ম্যাটার করে। তো যেমন আমি যদি পজিটিভলি দিয়ে শুরু করতে চাই, যেন ফাইন্যান্সিয়াল সেক্টর আমি খুব হ্যাপি, যে বাংলাদেশ ডক্টর সালেউদ্দিন উনি যেভাবে ডিল করছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেভাবে দুর্বৃত্তদেরকে যেভাবে ব্যাংকগুলো থেকে বের করেছেন, আহসান এইচ মনসুর, উনি একজন কালারফুল ব্যাংকার, IMF এর উনি শীর্ষ পদে কাজ করেছেন। তো আমি তাদের কাছে আমি খুব ভালো মনে হচ্ছে, আমার এটা খুব ভালো কাজ হচ্ছে। এবং যে কমিশনগুলো গঠন করা হয়েছে, ল, আইন, বিচার, চিফ জাস্টিস থেকে শুরু করে অনেক কাজ কিন্তু হয়েছে, এই সরকার করেছে এবং কি পয়েন্টগুলোতে তারা এই কাজগুলো করেছেন। তো এই এট দ্য সেম টাইম ধরেন যেমন প্রশাসন অন্য জায়গায় কাজ হচ্ছে না, স্থবির হয়ে পড়েছে বলেই আপনার সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে হয়েছে, কারণ এই বিষয়গুলোকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন একটা ভাইটাল ইস্যু। তো সুতরাং এটা আমার মনে হয় এটা আরো আগে হওয়া উচিত ছিল। পুলিশের অনেকেই তো অনেকে ফেরে নাই, অনেকেই দায়িত্ব পালন করছে না, বসে আছে। হ্যাঁ, আমি অনেক জায়গায় শুনেছি তারা হাত গুটিয়ে বসে আছে।
যে আমাদের তারা নানা ধরনের হয়তো তারা নিজস্ব সুবিধার চিন্তা করছে, অথবা তারা কারো দ্বারা হয়তো উস্কানিও দিচ্ছে, হতে পারে। কিন্তু যেটা হচ্ছে এই যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার যেটা দেয়া হয়েছে, এটা যদি আরো আগে দেয়া হতো আমার মনে হয় ভালো হতো। তবে আমি একটা ট্রিবিউট দিতে চাই বাংলাদেশের সেনাবাহিনীকে, যে তারা যে কাজটি করেছে, মানে একটা গুলিও তারা কিন্তু চালায় নাই, এবং সেনাবাহিনী যে দায়িত্বটি পালন করেছে ওই সময়, যে এটা কিন্তু অসাধারণ একটা কাজ। যে তারা মনে করেছে না, এরা আমার ভাষাভাষী মানুষ, আমার দেশের ভাই, আমার সন্তানদের উপর গুলি চালানো যাবে না। তো যেই সেনাবাহিনী এই কাজটা করেনি, আমি বিশ্বাস রাখতে চাই এই সেনাবাহিনী আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে তারা নিউট্রাল ভূমিকা পালন করবে, এবং তারা এই আইন শৃঙ্খলা ফেরার ক্ষেত্রে ভূমিকা রাখবে। তবে আমি মনে করি যে অনেক ক্ষেত্রে আবার অনেক অসঙ্গতি আছে। এই যে স্বৈরাচারের প্রেতাত্মারা তারা ঘাপটি মেরে বসে আছে, তারা খোলস পাল্টিয়ে ফেলেছে। আবার কেউ কেউ আবার প্রকাশ্যেও কিন্তু আছে, এমন না যে না। এরা আবার প্রশাসনের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে বসে আছে। তো এটার জন্য সেই রকম লোক দরকার। আপনার যেটা বললাম যে কারা এগুলো আইডেন্টিফাই করবে। প্রফেসর ইউনূসের পক্ষে উনি তো সব বিষয়ে সব একই সাথে অ্যাড্রেস করার তো ওনার সম্ভব না। তো কাজেই যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, যারা এই সমস্ত ডিপার্টমেন্টগুলোর, তো আমার মনে হয় কি পজিশন নির্ধারণের ক্ষেত্রে আরো দেখতে হবে যে তার কমিটমেন্টটা কোন জায়গায়, দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, না ভিন্ন জায়গার প্রতি, অথবা যে পলায়ে গেছে তার প্রতি। ছাত্র জনতার অভ্যুত্থান নিয়ে একেবারে শেষ পর্যায়ে কতগুলো ঘটনা ঘটেছে। আমার মনে হয় যে বিশ্বে এটা বিরল। সেটি হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলনের উপর হেলিকপ্টার থেকে পর্যন্ত গুলি করা হয়েছে। এটা বিশ্ব মানে আন্তর্জাতিক পরিমণ্ডলে আপনি কাজ করেছেন, সেখানে সাংবাদিকরা এটাকে কিভাবে মূল্যায়ন করে? না, এটা সবাই এটা নিন্দা জানিয়েছে, এবং শুধু তাই নয়, তারা জাতিসংঘের মার্ক করা হেলিকপ্টার, এটা জাতিসংঘ নিজের থেকেই বলেছে যে আমরা জাতিসংঘে যেটা আপনার পিস কিপিং এর জন্য দিয়েছে এই ইকুইপমেন্টগুলো, এই সরঞ্জামগুলো, তারা সেখানে ছাত্রদেরকে গুলি করার কাজে, ছাত্রদেরকে দমানোর কাজে জাতিসংঘের মার্ক করা, হ্যাঁ, তারা এটা ব্যবহার করেছে। তো সুতরাং জাতিসংঘ নিজেই বলেছে যে আমরা দেখে সাথে সাথে তারা ঢাকাকে রিঅ্যাক্ট করেছে। নিউ ইয়র্কে যে অ্যাম্বাসেডার আছে, এখনো আছে পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ, তাকে তারা তলব করে তারা এটা জানিয়েছে তাদের অ্যাঙ্গার, তাদের ক্ষোভ। সুতরাং সব মিলে এটা একটা মানে আন্তর্জাতিক লেভেলে যেভাবে রিয়েক্ট করার কথা, ভিয়েনা কনভেনশন অনুযায়ী সেইভাবে রিয়েক্ট করেছে, অর্থাৎ ডিপ্লোম্যাটিক নর্মস এবং প্র্যাকটিসের ভেতর দিয়ে। আপনি জানেন ভিয়েনা কনভেনশন অনুযায়ী কোনো দেশের সরকার পরিবর্তনের জন্য সরাসরি জাতিসংঘ অথবা কোনো দেশ বলতে পারে না। হ্যাঁ, আপনি একটু আগে যে বিষয়টি বলছিলেন, এই যে প্রশাসন বিভিন্ন টায়ারে, আপনি বলেছেন যে 17-18 বছর যাবত মানে এই সার্বিক বিষয়টাকে সাজিয়ে রাখা, এই ক্ষেত্রে বিকল্প কি আছে বা আপনার পরামর্শ কি, যেই পদক্ষেপ নিলে আরো একটু তড়িৎ কাজটা এগোয়? আমি মনে করি, যেমন আমি একটা পরামর্শ যেটা আমি প্রাইভেট লেভেলে আমার বলার সুযোগ হয়েছে, ধরেন এখন আপনার ইমিডিয়েট কিছু রিক্রুটমেন্ট দরকার। যেমন ধরেন ছাত্ররা যারা যেখান থেকে আন্দোলনের সূচনা হয়েছে, তারা কিন্তু কোটা প্রথা বিলুপ্তির বিরুদ্ধে, এবং তারা জব সিকিউরিটির জন্য আন্দোলনটা করেছে, যে আমি জব চাই। কারণ সে মাস্টার্স পাস করে বসে আছে, রেজাল্ট ভালো, জব পাচ্ছে না। কাজেই তাদেরকে একটা জব দিতে হবে। আমি মনে করি একটা স্পেশাল বিসিএস করে, পাবলিক সার্ভিস কমিশন করে সবাইকে নিয়ে নেওয়া, মানে সবাইকে বলতে মানে একটা নির্দিষ্ট সংখ্যায়, অবশ্যই পরীক্ষার মাধ্যমে, বাট একটু রিলাক্টেন্ট হয়। আমরা স্পেশাল বিসিএস সম্পর্কে জানি, আপনিও নিশ্চয়ই জানেন। একটা স্পেশাল পাবলিক সার্ভিস কমিশন করে তাদেরকে রিক্রুট করা, তাহলে তারা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে গেল, এবং তাদের কমিটমেন্টটা আরো ভিন্নতর হবে। এবং তাদের, আমাদের দেশে একটু সমস্যা হলো, যেটা উন্নত বিশ্বে নাই, আমাদের এখানে সব সিনিয়রিটি জুনিয়রিটি মাপা হয় বয়স দিয়ে। এটা পৃথিবীর কোথাও নাই, যে কে কার সিনিয়র, কে কাকে স্যার বললো আর ভাই বললো। কিন্তু আমার মনে হয় সিনিয়রিটি জুনিয়রিটি হওয়া উচিত তার মেধা, স্কিল দিয়ে। যদি সেটা হয় তাদেরকে, এবং অনেক মেধাবী, আপনি এক একটা ছাত্রের কথা শুনলে মনে হয় মানে আমরা এই সময় কি করেছি এবং তারা কি করছে, এবং একটা সরকারকে মানে একদম ফেলে দিয়েছে লিটারেলি। তো এই যে তাদের যে মানে তাদেরকে নেওয়া, ইভেন পুলিশ যেহেতু কাজ করছে না, অনেক পুলিশ পালায়ে গেছে, পুলিশেও আমি মনে করি সাব ইন্সপেক্টর থেকে শুরু করে অফিসার লেভেলে রিক্রুট ইমিডিয়েট করে ফেলা উচিত, তাহলে এটা ভ্যাকুয়ামটা একটা কমে আসবে। আপনি পুলিশের কথা বলছেন, গত 4 বছরে বা গত 2 বছরও যদি আমরা বিবেচনায় নেই, সেই ক্ষেত্রে কয়টা ব্যাচ এর মধ্যে ঢুকেছে এবং তাদের নিয়োগ প্রক্রিয়া কি?
অর্থ তো দিতেই হয়েছে, তারপরও তার একেবারে এক্সরে করে প্রশ্ন কিনে পরীক্ষা দিয়ে তারা না, সেটা তো আছেই, তার এক্সরে করে তার বংশ পরিচয় থেকে শুরু করে দলীয় ডিএনএ টেস্ট করে তার দলীয় পরিচয় এনশিওর করা হয়েছে। এই বিষয়গুলোর উপর যদি একটু আলোকপাত না, সেটাই এখন যেটা হলো যে মানে বিভিন্ন স্তরে যেটা আপনি এবং ডিপ্রাইভ হয়েছে অনেকেই, আপনাকে এটা দেখতে হবে যে কেন, শুধু একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির কারণে অথবা সে অন্য দলের প্রতি সার্ভিস দেওয়ার কারণে, মানে অন্য দল যখন ক্ষমতায় ছিল আপনি পাইকারি দরে বাড়ি পাঠিয়ে দিয়েছে, আপনি কি সিভিল প্রশাসন কি মিলিটারি প্রশাসন সব জায়গায়। এখন আপনার এই ভ্যাকুয়াম তৈরি করার জন্য যারা ডিপ্রাইভ হয়েছে তাদেরকে আপনার যথাযথ স্থানে নিয়ে আসা, তাহলে অগ্রাধিকার ভিত্তিতে এটা, এবং কিছু কিছু জায়গায় করা হয়েছে, আমি সাধুবাদ জানাই গভর্নমেন্টকে, এবং যেখানে করা হয় না সেখানে যাতে করা হয়। তাহলে একটা হলো তার সে ডিপ্রাইভ হলো, তার প্রতি সুবিচার করা হলো, তারপর আপনি কাজের লোক পেলেন এবং তারা তো স্বভাবতই আপনার প্রতি কমিটেড হবে, লয়াল হবে এবং তখন আপনি রিপ্লেসমেন্টেরও স্কোপটা থাকবে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি কেমন বাংলাদেশ দেখতে চান? এবং প্রশ্নটা যদি আমি আরেকটু বাড়িয়ে দেই, সেটা হচ্ছে আপনি তো বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় একটা স্বৈর শাসকের মানে পরিসমাপ্তি ঘটানো সহ বিভিন্ন বিষয়ে অবদান রেখেছেন বিদেশে বসে। আপনি কিভাবে নিজে অবদান রাখতে চান? না, প্রথমত হলো আমি প্রত্যেকেরই এই অবদানটা রাখা উচিত। এখন সময় হচ্ছে সবারই কন্ট্রিবিউট করার, আমরা যে যেখানে আছি, যে অবস্থানে আছি, কারণ এই দেশটা আমার, এই দেশের আমি আপনি থাকবো না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা বেড়ে উঠবে এবং এই দেশের মানচিত্র, এই দেশের অখণ্ডতা রক্ষায় সবাইকে, প্রত্যেক নাগরিককে, আমরা যদি চেয়ে থাকি প্রফেসর ইউনূসের দিকে তাহলে তো হবে না, আমাদের নিজেদেরও তো একটা দায়িত্ব আছে। আমরা একটা জিনিস খুব সহজে করি বাংলাদেশে, দেখবেন আমরা শুধু সমালোচনা করি অথবা শুধু প্রবলেম বলি, আমরা প্রবলেমের সাথে সাথে সলভ বলি, সমাধানটা বলি না। কিন্তু যারা প্রবলেম বলছেন যেমন তাদেরকে সমাধানও বলা উচিত, যে কি সমাধান করা উচিত। সব সমাধান হয়তো গ্রাহ্য না, এবং আমার মনে হয় যে বাংলাদেশের এই যে বাস্তবতা, আজকে যে বাস্তবতা, এখানে সকলেরই কন্ট্রিবিউট করার, যে কন্ট্রিবিউশন আছে বলেই তো সরকার পতন হয়েছে। সকল রাজনৈতিক দল, ছাত্র, জনতা সবাই মিলেই তো কন্ট্রিবিউট করে সরকারকে হটিয়েছে। যেহেতু তারা সরকারকে হটিয়েছেন, আবার সবাইকে মিলে কন্ট্রিবিউট করে আপনার এই দেশকে বিনির্মাণ করতে হবে, এবং করছেও। কিন্তু আপনি দেখেন বাংলাদেশে কোনো ৩-৪ দিন তো কোনো সরকার ছিল না, ট্রাফিক সিস্টেম ছিল না, মানুষরাই তো করেছে, এই ছাত্র জনতা মিলেই তো এটা করেছে। অনেক জায়গায় থানা পর্যন্ত নাই, পুলিশ নাই, কিন্তু আপনি কি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কলাপস করেছে? করে নাই ওই অর্থে। সুতরাং আমার আশা এই জায়গাটায় যে বাংলাদেশ এবং এই দেশ আমাদেরকেই বিল্ড করতে হবে, এবং আমরা কেউ কোনো ভিন গ্রহের বাসিন্দা নই। আমরা জানি এক মানে সব মানুষের কি ধরনের মেন্টালিটি, কি ধরনের নেচার, এটার ভিতর দিয়েই আমাদেরকে গড়ে তুলতে হবে। এবং আমি মনে করি যে বাংলাদেশ হইতে হবে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, বাংলাদেশ হইতে হবে একটা মুক্ত মত, আপনি আমার সমালোচনা করতে পারবেন, আমি আপনার সমালোচনা করতে পারবো, সেটা হইতে হবে ডিসেন্ট ওয়েতে। তো আপনার সমালোচনাটা যাতে কখনো এনিমিটি পর্যায়ে যাতে না যায়, মানে এটা শত্রুতার পর্যায়ে যাতে না যায়। তো আমি মনে করি যে মুক্ত মত প্রসারিত থাকতে। আপনি অবদানটা কিভাবে রাখতে চান? এবং আপনার কাছে বলে রাখি, এটা আমাদের প্রত্যাশার বাইরে। বাংলাদেশে আবার নতুন করে কোনো স্বৈর শাসকের আবির্ভাব ঘটুক, এটি আমরা চাই না। সেই ক্ষেত্রে যদি কখনো বাংলাদেশের গণতন্ত্র কিংবা মানবাধিকার আবার আগের অবস্থায় চলে যায়, আপনার অবস্থান কি থাকবে? আমার অবস্থান একই হবে। যদি আবারও দেখি বাংলাদেশে গুম হচ্ছে, খুন হচ্ছে, গুলি করে শুট অন সাইট অর্ডার হচ্ছে, আবারও যদি দেখি বাংলাদেশের গণতন্ত্র হুমকির মুখে পড়েছে, নির্বাচনের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, সে একই অবস্থান থাকবে আমার। আমি যা করেছি এই মুহূর্তে আপনি দেশে থেকে অবস্থান নেবেন নাকি আবার? আমি একটা স্বল্পকালীন সময়ে এখানে এসেছি, কাজে আমি আবার ফেরত যাচ্ছি, এবং আমি মনে করি যে আমার যে অবস্থানে আমি আছি সেই অবস্থানে থেকেই আমি আমার কাজ করার সুযোগ আছে, কন্ট্রিবিউট করার সুযোগ আছে, as best as I can, and I will keep continue. অসংখ্য ধন্যবাদ মুশফিকুল ফজল আনসারী আমাদের এখানে এসে মূল্যবান কিছু কথা বলবার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে মুশফিকুল ফজল আনসারী সহ প্রবাসে বসে অনেক সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দেশের জন্য, গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন। সবার প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা। গানের ভাষায় বলতে হয়, যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবে জয়, দেখা হবে বিজয়ে। আছে পর্যন্তই। দর্শক, জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল ৮টায়। দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএ টিভির সঙ্গেই থাকুন। শুভরাত্রি।